আজ ফাল্গুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত বরণ উৎসব। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজে উঠেছে বসন্তের রঙে। রং বেরঙের শাড়ি পাঞ্জাবি পরিহিত তরুণ তরুণীদের পদচারণে মুখরিত পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। বিনীতা, রূপন্তী, মিথিলা তিনজনেই আজ হলুদ শাড়ি পরেছে। তুহিন আর রাহাত পরেছে সাদা পাঞ্জাবি। বসন্ত বরণের আয়োজন হিসেবে গান, নাচ, কবিতা, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে রাতের একটা পারফরমেন্স আছে, সেটার জন্য ওরা সবাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আর একটা পারফরমেন্সের পরেই রাহাতের পালা। স্টেজের পিছনে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে উত্তেজনা বিরাজ করছে ওদের মাঝে। আজকে আমার গান দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিব, দেখিস। রাহাত বলল, ওর চোখে উচ্ছ্বাস। আজকে রাহাতের রিহার্সেল আছে, যা হয়েছে। মিথিলা পুরো কথাটা শেষ করলো না। রূপন্তী ওর কথায় তাল মেলালো। একদম। ওরা সবাই কথা বলতে বলতে তুহিন বলল, রাহাতের পারফরমেন্সের তো আরো কিছুক্ষণ আছে, তোরা এদিকে থাক, আমি একটু আসছি। বলে স্টেজের উল্টা দিকে হাঁটা ধরলো। চল না অর্ণব, ঢাবির বসন্ত বরণ অনেক সুন্দর হয়। হ্যাঁ, তুই বসন্ত বরণ দেখতে যাবি না কি দেখতে যাবি সেটা আমার ভালো করেই জানা আছে। তুই যা, আমি যাব না, আমার কাজ আছে। ব্রুকুসকে বলল অর্ণব। উফ, আজকে একদিন কাজ রাখতো, কাজ করতে করতেই তো তুই বুড়ো হয়ে গেলি। শাপিন বড্ড বিরক্ত। আরে বাবা, এই ইন্টার্নশিপের শেষ দিকে যে কাজের প্রেশারটা যাচ্ছে সেটা তুইও বুঝছিস তাহলে? অর্ণবের ক্লান্ত গলা। শাপিন ওর হাত টেনে ধরে বলল, আরে ধ্যাত, চল না রে ভাই। তুমি তো যাবো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আমি কেন যাবো? আমাকে কেন টানছিস? অর্ণব ওর দিকে ব্রুকুসকে তাকিয়ে আছে। শাপিন চোখ টিপ দিল। তুই গেলেও তুই একটা গার্লফ্রেন্ড খুঁজে পাবি, চল তো। অর্ণব এক ভ্রু উঁচু করে তাকালো। আমি গার্লফ্রেন্ড খুঁজতে চাইছি? চাস নাই, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? বুড়ো হয়ে যাচ্ছিস, এখন প্রেম না করলে কবে করবি? হতাশা মিশ্রিত কণ্ঠে বলল শাপিন। অর্ণব এবার গম্ভীর মুখে বলল, আর প্রেম? মা তো এখন থেকে বিয়ের তোড়জোড় করার চিন্তা করছে। সে কি, আগে বলিসনি তো? উত্তেজনায় শাপিনের চোখ বড় বড় হয়ে গেছে। আমি নিজেই কেবল জেনেছি। অর্ণবের নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কবে, কোথায়, কখন, কার সাথে? পুরো বিষয়টা শাপিন যেন এখনো হজম করতে পারছে না। জানি না, শুধু বলেছে সামনের সপ্তাহে বাড়ি যেতে, মেয়ে দেখতে যাবে। খুবই স্বাভাবিকভাবে বলল অর্ণব। এ পর্যায়ে এসে নাটকীয়ভাবে মাথায় হাত চাপড়ে শাপিন বলে উঠল, ও মাই গড, জীবন যুদ্ধে তো তুই এগিয়ে গেলি বন্ধু। অর্ণবের কণ্ঠে হতাশা। জীবনটা মনে হচ্ছে সিরিয়াল হয়ে আছে। এসব প্রেম বিয়ে আমার মতো মানুষের জন্য না, আমার প্রফেশনটাই আমার প্রেম। শাপিন বিজ্ঞতের মতো বলল, জীবনে কাজের বাইরে অন্য দিকেও একটু চোখ দে, শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই তো হয় না। তোর এসব দার্শনিক মার্কা কথাবার্তা রাখতো। অর্ণবের চোখে বিরক্তি। এক প্রকার জোর করি ওকে টেনে নিয়ে চলল শাপিন। গেটের ভেতর ঢুকেই শাপিন বলল, অর্ণব, একটু দাঁড়াতো, ওদিকে ফুল বিক্রি হচ্ছে, ওদিকে চল, ফুল কিনবো। ফুলের দোকানের সামনে যেতেই ওরা দেখলো অনেক রকম ফুলের সমারোহ। গাঁদা, বেলি, গোলাপ, রজনীগন্ধা সহ আরো অনেক ফুল। রূপন্তীর জন্য শাপিন নিল একটা রজনীগন্ধার গাজরা আর কয়েকটা লাল গোলাপ। অর্ণব দাঁড়িয়ে আছে পাশেই। আমাকে দুটো বেলি ফুলে মালা দিন তো। শাপিন সন্দেহজনক দৃষ্টিতে তাকালে ওর দিকে। কার জন্য নিচ্ছিস? ব্রুকুসকে তাকালো অর্ণব। কার জন্য আবার? নিজের জন্য। ফুল কেনা শেষ হতেই ওরা স্টেজের দিকে হাঁটতে শুরু করলো। কিছুদূর এগোতেই শাপিন খেয়াল করলো টাকা দেওয়ার সময় ও রজনীগন্ধার গাজরাটা দোকানেই ফেলে এসেছে। ও তৎক্ষণাৎ অর্ণবকে বলল, তুই স্টেজের দিকে আগা, আমি গাজরাটা নিয়ে আসছি। বলে শাপিন আবার ফিরে গেল ফুলের দোকানের কাছে। অর্ণব সামনের দিকে হাঁটতে শুরু করলো। চলমান পারফরমেন্সটা শেষ হতেই অনুষ্ঠানের উপস্থাপক পরের অংশগ্রহণকারীর নাম ঘোষণা করলো। এর পরেরটাই রাহাতের পারফরমেন্স। এর মধ্যে রূপন্তী খেয়াল করলো তুহিন এখনো ফেরেনি। এই তুহিনটা আবার কোথায় গেল? এখনই রাহাতের পারফরমেন্স মিস করে ফেলবে তো। রূপন্তীর কথায় একটু চিন্তিত হয়ে বিনীতা বলল, দাঁড়া, আমি দেখছি। মিথিলা সাবধান করলো ওকে। ওকে খুঁজতে যেয়ে তুইও আবার মিস করে ফেলিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি। ওদেরকে আশ্বস্ত করে শাড়ি সামলে প্রায় দৌড়ে বেরিয়ে গেল বিনীতা। স্টেজের সামনে জটলা থেকে বের হয়ে ও বেশ জোরে হাঁটছে। তুহিনকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। বিনীতা আশেপাশে তাকাতে তাকাতে হাঁটছে, তুহিন নেই কোথাও। হঠাৎ করে সামনে শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল ও।
ঠিক সেই মুহূর্তে একটা বলিষ্ঠ পুরুষালী হাত ওকে পড়ে যাওয়া থেকে আটকালো। ভয়ে ও চোখ খিচে বন্ধ করে রেখেছে। কিছু সময় যেতেই যখন অনুভব করলো ওর হাতটা একটা শক্ত হাতের বন্ধনে আটকা পড়েছে, ধীরে ধীরে চোখ মেলে তাকালো ও। বুকের ধুকপোকানি এতটাই প্রবল যে বাইরে থেকেও বোধহয় শোনা যাচ্ছে। প্রথমে ওর চোখ গেল হাতের দিকে। একটা সুগঠিত পুরুষালী হাত ওর হাত ধরে রেখেছে ভীষণ শক্ত করে, যেন ওকে পড়তে দিবে না কিছুতেই। হাতের মালিককে দেখার জন্য উপরে তাকাতেই দেখা মিলল এক অর্ধ পরিচিত মুখ। এইভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আপনি হঠাৎ এখানে? বিনীতার অবাক কণ্ঠস্বর। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম দেখতে চলে এলাম। কেন, আসার বারণ বুঝি? একদমই না, বারণ কেন হবে? দ্রুত বলে উঠল বিনীতা। বিনীতার হাত তখনও অর্ণবের হাতের মুঠোয়। বিনীতা একটু থমকে গিয়ে ফের তাকালো ওর হাতের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে অর্ণবও এবার তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ ছেড়ে দিল হাতটা। বললেন না তো কোথায় যাচ্ছিলেন? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে জিজ্ঞেস করলো অর্ণব। আমার একটা ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছিলাম। আপনি স্টেজের দিকে যান, আমার আরেক ফ্রেন্ডের পারফরমেন্স আছে এখানে। নার্ভাসনেসে বিনীতার দৃষ্টি ঘুরছে এদিক ওদিক। ও আচ্ছা, আর শুনুন, শাড়ি পরে এত দৌড়াদৌড়ি করবেন না। বলেই অর্ণব ওর দিকে আর না তাকিয়ে হাঁটা দিল স্টেজের দিকে। রাতের পারফরমেন্স শেষ হতেই রাত এসে দাঁড়িয়েছে বন্ধুদের মাঝে। তুহিন উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, একদম ফাটিয়ে দিছিস রাহাত। দারুণ হয়েছে। মিথিলা ওর সাথে তাল মেলালো। বলেছিলাম না আজকে সবাইকে একদম তাক লাগিয়ে দেব। কথাবার্তার মাঝে রাত খেয়াল করলো ওদের বন্ধুদের সাথে দাঁড়ানো দুটো অপরিচিত মুখ। জিজ্ঞাসু ভঙ্গিতেও ও তাকালো বন্ধুদের দিকে। রূপন্তী পরিচয় করিয়ে দিল ওকে। ওহ, সাফিন। আর উনি অর্ণব ভাই, সাফিনের ফ্রেন্ড। সাপিন আগে কথা বলল, একগাল হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। হ্যালো, তুমি কিন্তু দারুণ গান গাও। রাত একটু লজ্জা পেয়ে মাথা চুলকে হাসলো। থ্যাংক ইউ। এমনিতেই টুকটাক গাওয়া হয় আর কি। এবার কথা বলল অর্ণব। তুমি কিন্তু আসলেই ভালো গাও। রাহাত আবারও হেসে ফেলল, মাথায় একটু কাত করে বলল। আপনাদের কথা শুনছি। সাপেন হালকা মাথা নেড়ে বলল। আমিও রূপন্তের কাছে তোমাদের কথা শুনেছি। কথার মাঝে অর্ণবের ফোনে কল এসেছে। ও একটু দূরে গেল কল রিসিভ করতে। কথা শেষে পকেটে ফোনটা ঢুকানোর সময় খেয়াল হলো তখনের কেনা বেলি ফুলের মালাগুলো এখনো ওর শুভ্র পাঞ্জাবির পকেটে চাপা পড়ে আছে। পকেট থেকে মালা দুটো বের করলো ও। তখনই বিনীতা ওর সামনে এসে দাঁড়িয়েছে। রূপন্তী পাঠিয়েছে ওকে ডেকে আনতে। এগুলো বেলি ফুলের মালা? অর্ণব এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বিনীতার প্রশ্নের জবাবে মাথা নেড়ে বলল, কিছুক্ষণ আগে কিনেছিলাম। বিনীতা এক পলক মালাগুলোর দিকে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল, কিনলেন কেন? অর্ণব একটু হাসলো। ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। বিনীতা সন্দিহান চোখে তাকালো ওর দিকে, কিন্তু বেশি কিছু বলল না। বাতাসে বেলি ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। পিছন থেকে কোনো গ্রুপের আড্ডার শব্দ ভেসে আসছে। রূপন্তী পাঠিয়েছে আমায় আপনাকে ডেকে নিতে। সাফিন ভাই নাকি আজ ট্রিট দেবে আমাদের। বলে বিনীতা তাকালো ওর দিকে। অর্ণব ভ্রু উঁচিয়ে তাকালো। তাই নাকি? তাহলে তো যেতে হবে। এক মুহূর্তে ভেবে কিছুটা দ্বিধা নিয়ে মালাগুলো এগিয়ে দিল বিনীতার দিকে। আপনার জন্য। বিনীতা অবাক হয়ে তাকালো। আমার জন্য? অর্ণব কাঁধ ঝাঁকালো। আমার পকেটে থেকে চাপা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনার খোপায় ওদের দারুণ মানাবে। বিনীতা কয়েক সেকেন্ড মালা দুটোর দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে হাতে নিল। বেলি ফুলের মিষ্টি গন্ধটা নাকে এসে লাগছে, তার সাথে একটা অদ্ভুত অনুভূতি। কয়েক সেকেন্ড চুপ থেকে এক হাতে চুল সামলে নিয়ে ধীরে ধীরে নিজের খোপায় মালা দুটো গুজে নিল ও। অর্ণব চুপচাপ দেখছিল, ওর চোখে স্পষ্ট মুগ্ধতা। আপনাকে মানিয়েছে। শান্ত গলায় বলল অর্ণব। ধন্যবাদ। আস্তে করে বলল বিনীতা। অর্ণব কিছু না বলে মুচকি হাসলো, তারপর বলল। দুজনে ধীর পায়ে এগিয়ে গেল বাকিদের দিকে। বসন্তের বাতাসে মিশে রইল এক নাম না জানা অনুভূতির সুবাস। আজ সকালে বিনীতা বাসায় এসেছে। রাহনুমা বেগমের জরুরি তলব, যেন বাসায় না ফিরলে মহাযুদ্ধ বাঁধিয়ে ফেলবেন। ও বাসায় এসে দেখলো সেই পুরনো কাহিনী। আসমা আন্টি আসার কথা আজ দুপুরে, তার সঙ্গে পরিবারের সবাইও থাকবে। মায়ের এসব কাণ্ডে বিনীতা বড্ড বিরক্ত। কি দরকার এসবের? এতবার একই কথা শোনার পরেও আম্মু কেন বুঝতে চাইছে না? আম্মু প্লিজ, আমি এখনই এসব চাইছি না, বলেছি না তোমায়। বিনীতা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জানে এই তর্কের কোনো মানে হয় না,
কারণ ফলাফল পরিবর্তন হওয়ার নয়। রাহানুমা বেগম নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, তো সমস্যা কোথায় বলতো? আসমা তো আমাদেরই মানুষ, খালি দেখে যাবে, এতে আর এমন কি? বিনীতা ঠোঁট কামড়ে চুপ করে থাকলো। কি বলবে নিজেও বুঝতে পারছে না। মায়ের এসব কথার উত্তর দেওয়ার মতো ধৈর্য ওর নেই। এতবার নিষেধ করার পরও একই কথা। রাহানুমা বেগম ওর সামনে একটা হালকা রঙের শাড়ি ধরে আছেন, এমন ভঙ্গিতে যেন এই বিষয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে। আচ্ছা আসো, আমি পরিয়ে দিই। বিনীতা চোখ কুঁচকে তাকালো। ওর ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। আমার একটু বেশি হয়ে যাচ্ছে না? রাহানুমা বেগম গম্ভীর চোখে তাকালেন। অতিথি আসবে, একটু পরিপাটি হয়ে থাকা কি খুব বেশি কিছু? বিনীতার ঠোঁট কেঁপে উঠলো। কিছু বলতে চাইলো, বলতে পারলো না। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল ও। তারপর এক ঝটকায় মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল ও। ঠাস করে বন্ধ করে দিল দরজাটা। বিছানায় শাড়িটা ছুঁড়ে ফেলে আয়নার সামনে দাঁড়ালো বিনীতা। রাগে গাল দুটো লাল হয়ে আসে। ওর মাথার ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। আজকের দিনটা কিভাবে সামলাবে ও জানে না। বাইরে বেশ কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। আসমা আন্টিরা বোধহয় চলে এসেছে। টুকটাক হাসির শব্দ, পানির গ্লাস রাখার আওয়াজ, খুশি খুশি গুঞ্জব, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে সবাই বেশ উচ্ছ্বসিত। বিনীতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে অস্থিরতা ফুটে উঠেছে ওর, মুখে থমথমে। আজকের এই পরিস্থিতির জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। ফোনটা হাতে নিয়ে বার কয়েক স্ক্রল করলো ও, কিন্তু মন বসছে না। নোটিফিকেশনগুলো যেন বিরক্তকর লাগছে। হঠাৎ করে মনে হলো, যদি এখনই দরজাটা বন্ধ করে দিয়ে ফোন সাইলেন্ট করে বিছানার নিচে লুকিয়ে থাকে তাহলে কেমন হয়। নিজের ওই ভাবনায় নিজেই বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো বিনীতা। কিছুক্ষণ পর রাহানুমা বেগমের ডাক এলো। বিনীতা মা, একবার এসো। বিনীতা চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। ঘটতে যাওয়া ঘটনা ঠেকানোর আর কোনো উপায় নেই। আয়নার দিকে শেষবার তাকিয়ে নিজের চেহারা দেখলো ও। বাইরে থেকে শান্ত দেখাচ্ছে, কিন্তু ভিতরে উথাল পাতাল অবস্থা। এতগুলো মানুষের সামনে কিভাবে দাঁড়াবে ভেবেই অস্বস্তি লাগছে ওর। শাড়িটা গুছিয়ে নিয়ে ধীরে দরজা দিকে এগোলো বিনীতা। ড্রয়িং রুমের দরজায় পা রাখতেই সোফায় বসে থাকতে দেখা গেল পুরোপুরি অকল্পনীয় একজনকে। বিনীতার পা জোড়া থেমে গেল ওখানেই। সোফায় বসে থাকা পরিচিত মুখটা দেখে এক মুহূর্তের জন্য ওর দম বন্ধ হয়ে আসলো। এক মুহূর্তের মধ্যে যেন হাজারটা প্রশ্ন ভিড় করলো ওর মাথায়। বিনীতা দ্রুত চারপাশে তাকালো, নিশ্চিত হতে চাইলো ও ভুল দেখছে কিনা, কিন্তু না। সোফায় আম্মু, আব্বু, আসমা আন্টি, আশরাফ আঙ্কেল, ফাইম সবাই বসে আছে। কিন্তু যার আজকে আসবার কথা আসমা আন্টির ছেলে ফাহাদ, সে কোথায়? তার পরিবর্তে অর্ণব কেন বসে? অর্ণব বসে আছে সোফার একদম শেষ মাথায়। ওর পাঞ্জাবির হাতা গোটানো, এক মনে মোবাইল স্ক্রোল করছে। মুখে সেই অদ্ভুত শান্ত ভঙ্গিটা, ঠিক আগের মতো। অর্ণব ফোন স্ক্রোল করছিল আর আনমনে কথাবার্তা শুনছিল। হঠাৎ সামনে তাকাতেই দরজায় দাঁড়িয়ে থাকা পরিচিত মুখটা দেখে ওর মোবাইল স্ক্রোল করতে থাকা হাতটা থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল দেখছে, কিন্তু না, চোখের ভুল হওয়ার প্রশ্নই আসে না। অর্ণবের ভ্রু কুঁচকে গেল। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন কোনো অদ্ভুত ধাঁধায় পড়েছে কিনা নিশ্চিত হতে চাইছে। বিনীতা তাকিয়ে আছে ওর দিকেই। বিনীতাও যে ওকে দেখে অবাক হয়েছে তা ওর চোখ মুখ দেখি বেশ বোঝা যাচ্ছে। কিন্তু এমন আজব কাকতালীয় ঘটনার অর্থ কি? বিনীতাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আসমা বেগম হাসি মুখে বললেন, বিনীতা মা, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? আশরাফ সাহেবও যোগ করলেন সাথে। আসো মা, বসো। বিনীতা অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে এগিয়ে এলো। প্রচন্ড নার্ভাসনেসে ওর মনে হচ্ছে চারপাশের সব শব্দ ফ্যাকাশে হয়ে আসছে। শুধু একটাই প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, অর্ণব আর ফাহাদ কি তাহলে একই মানুষ? অর্ণব নিজেকে দ্রুত সামলে নিল। মুখে একটা ভদ্রতা সূচক হাসি টেনে ফোনটা পকেটে রেখে বসলো, যেন এই মুহূর্তটা একেবারেই স্বাভাবিক। অথচ ওর চোখের একদম গভীরে খেলা করছে একটা অস্পষ্ট কৌতূহল। আসমা বেগম খুশি গলায় বললেন, তোমাদের দুজনের তো এর আগে দেখা হয়নি বোধহয়, তাই না? তাহলে পরিচয় করিয়ে দিই। বিনীতা, এই আমার ছেলে ফাহাদ। আর ফাহাদ, ও হচ্ছে বিনীতা, রাহানুমার মেয়ে। অর্ণব বিনীতার দিকে তাকিয়ে মৃদু মাথা ঝাঁকালো, যেন পরিচয়ের ব্যাপারটা ওর কাছে নতুনই। মুখে আগের মতোই শান্ত নিয়ন্ত্রিত অভিব্যক্তি।
অথচ বিনিতার মনে হচ্ছে পুরো ঘরটাই যেন হঠাৎ করে একটা চাপা অস্বস্তি নেমে এসেছে। রাহানুমা বেগম একগাল হাসি দিয়ে বললেন, ফাহাদের ইন্টার্নশিপ তো শেষ, তাই না? এখন জবের জন্য কোথায় অ্যাপ্লাই করবে ভাবছো? অর্ণব একটু মুচকি হেসে বলল, হ্যাঁ আন্টি, এখন কয়েক জায়গায় অ্যাপ্লাই করার জন্য ভাবছি। ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। এর মাঝে অর্ণবের বাবা বললেন, বিনিতা আর ফাহাদ ওরা দুজনে আলাদা কথা বললে ভালো হতো না? কি বলো আপা? রাহানুমা বেগম হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। বিনিতা, ফাহাদকে নিয়ে ছাদ থেকে ঘুরে এসো। বিনিতা বেজায় অস্বস্তিতে পড়ল। অর্ণবের সাথে এখন আবার আলাদা কথা বলতে হবে। তবু ঠোঁটের কোনায় মৃদু হাসি ধরে রেখে বলল, আসুন। অর্ণবও হাসি মুখে উঠে দাঁড়ালো। বিনিতার পেছন পেছন চলল সিঁড়ির দিকে। ছাদে পৌঁছানোর পর বিনিতা রেলিং ঘেঁষে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অর্ণব এসে দাঁড়িয়েছে ঠিক পেছনে। অর্ণবই কথা শুরু করলে প্রথমে, এইখানে এসে আপনাকে দেখতে পাবো, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। বিনিতাও অর্ণবের দিকে ঘুরে তাকালো। আমিও অনেক বেশি অবাক হয়েছি আপনাকে দেখে। অর্ণব একটু হেসে বলল, কি অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে পারে মানুষের জীবনে। বিনিতা হঠাৎ অন্য প্রসঙ্গে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম ফাহাদ? অর্ণব এহসান, ডাকনাম ফাহাদ। বিনিতা একটু ইতস্তত করলো, তারপর হালকা গলায় বলল, পাত্রী হিসেবে আমাকে আপনার পছন্দ? অর্ণব এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো। তারপর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি টেনে বলল, জীবনসঙ্গী হিসেবে আপনাকে পেলে বোধ হয় মন্দ হবে না। একটু থেমে বিনিতার দিকে তাকালো অর্ণব। বিনিতা ওর দিকেই তাকিয়ে আছে, পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তারপর অর্ণব আবার বলল, আর আপনি, আপনার কি মত? বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকলো। ছাদের হালকা বাতাস ও শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। মাথার মধ্যে হাজার রকমের সংশয় নিয়ে আস্তে করে বলল, হুট করে কিছু বলা কঠিন আমার জন্য। অর্ণব মাথা ঝাঁকালো। বুঝতে পারছি, তার আর কিছু নেই। একটু ভেবে অর্ণব চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু নিচে গিয়ে এখন কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। বিনিতা ঠোঁট কামড়ে একটু ভেবে জোরে জোরে দুই দিকে মাথা ঝাঁকিয়ে বলল, কিছুই তো বুঝতে পারছি না। অর্ণব হাসলো। সেই হাসি আবার মিলিয়ে গেল মুহূর্তে। চুপচাপ থাকলে ওরা ধরে নেবে যে ব্যাপারটা পজিটিভ। আবার যদি সরাসরি কিছু বলি তাতেও ঝামেলা। বিনিতা এবার সত্যি চিন্তায় পড়ে গেল। অস্বস্তি নিয়ে বলল, আমরা তো মাত্র কথা বলা শুরু করলাম, এর মধ্যে সিদ্ধান্তে আসতে হবে। অর্ণব এবার একটু গম্ভীর হলো। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার কথাই কেউ বলেনি, কিন্তু কিছু তো বলতে হবে, তাই না? বিনিতা ধীরে সুস্থে মাথা নাড়ল। হয়তো বলার চেয়ে কিছু না বলাই ভালো হবে। অর্ণব একটু চুপ করে রইল, তারপর মৃদু মাথা ঝাঁকালো। ঠিক আছে, আমি তাহলে নিচে যাচ্ছি। বিনিতা ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস। ক্লাস শেষ। বিকেলের নরম রোদ গায়ে মেখে অর্ণব আর সাফিন ক্যাম্পাসের ফুটপাত ধরে হাঁটছিল। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কেউ বা নোট নিয়ে ব্যস্ত। সাফিনের মনোযোগ পুরোপুরি অর্ণবের দিকে। সাফিন অর্ণবের কাঁধে একটা চাপড় দিয়ে বলল, কিরে মামা, মেয়ে দেখতে গিয়ে তুই দেখি বিরাট কাহিনী ঘটায় ফেলছিস। অর্ণব বিরক্ত ভঙ্গিতে তাকালো। কাহিনী আমি ঘটালাম কই? কাহিনী দেখে তো আমি নিচে হতবাক। সাফিন ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি? বিনিতাকে তোর ভালো লাগে নাই? অর্ণব চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। ভালো লাগা খারাপ লাগার প্রসঙ্গ আসছে কোত্থেকে? সেদিন ওখানে গিয়ে বিনিতাকে দেখবো, এটা তো একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। সাফিন এবার হেসে বলল, আরে বাহ, ভাবছিলি অন্য কেউ বসে থাকবে, আর গিয়ে দেখলি সেই মেয়েটা বিনিতা। দারুণ তো। অর্ণব ভ্রু কুচকালো। দারুণ বলছিস, দারুণ বলছিস। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না কি করব। বিনিতা নিচেও অবাক। সাফিন কৌতূহলী চোখে তাকালো। তারপর তোদের কি কথা হলো? অর্ণব মাথা চুলকে বলল, জাস্ট স্বাভাবিক কিছু কথাবার্তা। আমি তো পুরোটা সময় বুঝতে পারছিলাম না এমন কাকতালীয় ব্যাপার আসলে হয়। সাফিন হেসে বলল, আসলেই সিনেমার মতন শোনাচ্ছে। তা দুই পরিবার কি বলেছে? অর্ণব গম্ভীর হলো। ওরা বলছে তাড়াহুড়োর দরকার নেই, আমার চাকরিটা হোক আগে, তারপর দেখি কি করা যায়। এখন শুধু যোগাযোগ রাখার জন্য নাম্বার দেওয়া নেওয়া হয়েছে। সাফিন মাথা নেড়ে বলল, বুঝেছি। তাহলে এখন ব্যাপারটা কিভাবে সামলাবি? অর্ণব একটু থেমে বলল, সত্যি বলতে জানি না, এখন শুধু দেখার সময় কি বলে। সাফিন মুচকি হাসলো। দোস্ত, তো লাইভ ডিরেক্ট কোনো নাটক হয়ে যাচ্ছে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বাকি। অর্ণব নিঃশ্বাস ফেলে বলল, সেই মিউজিকে বোধহয় সময় বাঁচাবে। এর মধ্যে এত কাহিনী ঘটে গেছে, আমাদের কিছুই জানাসনি। মিথিলা হতভম্ব গলায় বলল।
চোখ বড় বড় করে তাকিয়ে এমন ভাবে বলল যেন বিনিতা কোনো সাংঘাতিক অপরাধ করে ফেলেছে। ও নিজেই তো ব্যাপারটা হজম করতে পারতেছিল না, আমাদেরকে আর কখন জানাবে? রাহাত কাঁধ ঝাঁকিয়ে মজা করলো। মিথিলার কথায় বিনিতা একটু অপ্রস্তুত হয়ে গেল। সত্যি এত কিছু ঘটে গেছে, অথচ ওদের কাউকে কিছু জানায়নি। আসলে সময় পাইনি ঠিকভাবে বলার, নিজে ব্যাপারটা বুঝতে পারছিলাম না। মিথিলা এবার হাত গুটিয়ে বসে বলল, ঠিক আছে, এবার খুলে বল কি কি হলো। বিনিতা এবার চোখ ছোট ছোট করে তাকালো। এত কিছু হয়নি যেরকম ভাবছিস। দুই পরিবার ভেবেছে আমাদের ভাবনা চিন্তার জন্য একটু সময় দেওয়া হোক, তাই এখন কেবল কথাবার্তা পর্যন্তই আছে, এর বেশি কিছু না। রাহাত হেসে বলল, তাই নাকি? তুই তাহলে এত ভেবে যাচ্ছিস কেন? বিনিতা একটু চুপ করে তাকালো। সত্যি তো, ও কেন এত ভাবছে? রূপন্তী একটু নরম গলায় বলল, দেখ, এত কিছুর মধ্যে তোকে একটা কথাই বলবো, সময় নিয়ে ভাব, হুট করে সিদ্ধান্ত নিস না, আমাদেরও শেয়ার করিস। একা একা সব ভাবতে গেলে মাথার মধ্যে শুধু এলোমেলো চিন্তা চলতে। বিনিতা মাথা নেড়ে হালকা হাসলো। বুঝছি, এখন শুধু সময়ের উপর দিয়ে ছেড়ে দিয়েছি, দেখি কি হয়। আড্ডার টেবিল কিছুক্ষণ চুপচাপ থাকার পর মিথিলা হেসে বলল, ঠিক আছে, কিন্তু মনে রাখিস এবার থেকে আমাদের কিছু লুকিয়ে রাখলে কিন্তু চলবে না। বিনিতাও হাসলো। ঠিক আছে, আর লুকাবো না, তবে যদি তোরা বেশি বিশ্লেষণ শুরু করিস তাহলে কিন্তু। তুহিন সাথে সাথেই বলে উঠল, তাহলে কি? বিনিতা অভিমানী মুখ করে বলল, তাহলে বলবো না। তুহিন নাটকীয় ভাবে মাথায় হাত দিয়ে বলল, বাপ রে, এমন নিষ্ঠুর হুমকি দিলি? ঠিক আছে, আমরা চুপচাপ শুনবো, বেশি কিছু বলবো না, খুশি? ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। রাত 8টা। অর্ণব বিছানায় আধশোয়া হয়ে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো বিনিতাকে কল দেওয়া উচিত হবে কিনা, সেটাই ভাবছিল। নতুন কারোর সঙ্গে প্রথমবার ফোনে কথা বলার আগে এমন দ্বিধা স্বাভাবিক, তবে ওরা তো একদম অপরিচিত নয়। একটা নিঃশ্বাস ফেলে ফোনটা নামিয়ে রাখলো পাশে, আবার তুলে নিল হাতে। শেষ পর্যন্ত বেশি না ভেবে সরাসরি কল দিয়ে বসলো বিনিতাকে। 2বার রিং হওয়ার পর ওপাশ থেকে বিনিতার কণ্ঠ ভেসে এলো। অর্ণব একটু থামলো, তারপর স্বাভাবিক গলায় বলল, হ্যালো হ্যালো, কেমন আছেন? বিনিতার কণ্ঠ একটু অবাক শোনালো বোধহয়। ভালো, আপনি? ভালো। হঠাৎ কল দিলাম, মানে নাম্বার দেওয়ানো হয়েছে কিন্তু কথা হয়নি, তাই ভাবলাম। বিনিতা একটু হাসলো। আমিও ভাবছিলাম, কিন্তু আগে কল করব কিনা একটু দ্বিধায় ছিলাম। অর্ণব হেসে ফেলল। আমারও তাই অবস্থা। একটা ছোট্ট নিঃশব্দ মুহূর্ত কাটলো। এরপর বিনিতা বলল, আপনার দিন কেমন গেল? অর্ণব হালকা গলায় বলল, প্রতিদিনের মতোই, ক্লাস, হাসপাতাল এসব মিলিয়ে কেটেছে। আপনার? বিনিতা হাসলো। একই রকম, ক্লাস, লাইব্রেরি, বন্ধুদের সঙ্গে আড্ডা। অর্ণব মাথা হেলিয়ে বলল, ও, তারপর এতক্ষণ কি করছিলেন? বিনিতা ফোনটা এক কান থেকে আরেক কানে নিয়ে বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। ঠিক কিছু করছিলাম না, খাওয়া দাওয়া সেরে বই পড়ছিলাম। অর্ণবের গলা বোধহয় একটু কৌতূহলী শোনালো। কি বই? বিনিতা মৃদু হাসলো। একটা উপন্যাস। অর্ণব জানতে চাইলো, কার লেখা? বিনিতা ঠোঁট কামড়ে বলল, হুমায়ুন আহমেদ। অর্ণব একটু থেমে বলল, আপনার প্রিয় লেখক কে? বিনিতা একটু ভেবে বলল, অনেকের লেখাই ভালো লাগে, তবে শরৎচন্দ্রের লেখা আমার খুব পছন্দের। অর্ণব মাথা ঝাঁকালো, যদিও ও জানে বিনিতা সেটা দেখতে পাবে না। বিভূতিভূষণ পড়েন? বিনিতা মৃদু হাসলো। হ্যাঁ, প্রকৃতিকে পড়তে ভালো লাগে। আপনি পড়েন? অর্ণব গলার স্বর একটু নিচু করলো, যেন নিজের কাছে নিজেই স্বীকার করছে। এখন কিছু পড়ার মতো সময় পাই না, তবে আগে পড়তাম। বিভূতিভূষণ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, হুমায়ুন, কখনো কখনো সুনীল বা সমরেশ। বিনিতা চোখ ছোট করলো, যেন ফোনের ওপাশের মানুষটাকে বিশ্লেষণ করছে। বাহ, বেশ মিশ্র। তবে আপনার পছন্দ শুনে একটু অবাক লাগছে। আপনাকে সিরিয়াস টাইপের লেগেছিল, যে সারাদিন একাডেমিক পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে এমন। অর্ণব একটুখানি হাসলো। হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে মেডিকেলের আগে এত বেশি চাপ ছিল না, তখন বেশ পড়তাম। বিনিতা কাঁধ ঝাঁকালো। বুঝেছি। ফোনের ওপাশে একটুখানি নীরবতা নেমে এলো। অর্ণব একটু হাসলো। সবাই ভাবে ডাক্তারে পড়লে বুঝে শুধু মেডিকেলের বই ছাড়া কিছুই জানি না। বিনিতা একটু হেসে বলল, তাই তো মনে হয়, তবে আপনি বেশ ব্যতিক্রম মনে হচ্ছে। অর্ণব হাসলো। সেটা ভালো না খারাপ? বিনিতা চুপ করে রইল কয়েক মুহূর্ত, তারপর বলল, সেটা সময় বলে দেবে।
অর্ণব ভ্রু কুচকালো, যেন বিনিতার রহস্যময় উত্তরটা বোঝার চেষ্টা করছে। অর্থাৎ? বিনিতার নরম গলায় বলল, অর্থাৎ এখনই কিছু বলা যাবে না, দেখা যাক আপনি সত্যি ব্যতিক্রম কিনা। অর্ণব হাসলো। এই প্রথম শুনলাম কে আমার সম্পর্কে রিভিউ দিতে চাইছে। বিনিতা হেসে ফেলল। রিভিউ না, পর্যবেক্ষণ, পার্থক্য আছে। অর্ণব আবার হাসলো। ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ চলুক তাহলে। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। অর্ণব বলল, ফোনটা রাখছি তাহলে, শুভরাত্রি। বিনিতা মৃদু স্বরে বলল, ঠিক আছে, শুভরাত্রি। কল কেটে গেলেও দুজনের কেউই ফোনটা সরিয়ে রাখলো না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য দুই প্রান্তের দুটো ফোনে স্ক্রিনের আলোতে জলজল করলো দুটো নাম, বিনিতা নাওয়ার এবং অর্ণব এহসান। দেখতে দেখতে কেটে গেছে 3টি মাস। অর্ণব একটা প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। বিনিতার সেকেন্ড ইয়ারে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল গত মাসে। পরীক্ষা শেষে এখন ওর কিছুটা অবসর। এর মধ্যে গত 3 মাসে ধীরে ধীরে অর্ণব বিনিতা একে অপরকে চিনেছে কিছুটা হলেও। বিনিতার মনে হয়েছে অর্ণব হয়তো সেই মানুষটা যেমন মানুষও নিজের জন্য চেয়ে এসেছে সবসময়। অর্ণবেরও মনে হয়েছে জীবনসঙ্গী হিসেবে বিনিতা ওর জন্য পারফেক্ট। এই 3 মাস ওরা খুব বেশি সময় একসঙ্গে কাটাতে পারেনি, কিন্তু যে কবার দেখা হয়েছে বা যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো যেন ধাপে ধাপে একটা অদৃশ্য সেতু গড়ে তুলেছে ওদের মধ্যে। এক বিকেলে বিনিতা জানালার পাশে বসে উদাস মনে তাকিয়েছিল বাইরে থেকে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। অর্ণবের নাম ভেসে উঠেছে স্ক্রিনে। হ্যালো। কি করছিলেন? এমনি বসেছিলাম। তাহলে একটু বের হবেন? বিনিতা একটু অবাক হলো। অর্ণব সাধারণত এমন হুটহাট ডাকে না। কোথায়? একটু হাঁটতে। এক মুহূর্ত ভাবলো বিনিতা, তারপর বলল, আসছি। সন্ধ্যার বাতাসটা আজ দারুণ লাগছে। পিচঢালা রাস্তার পাশাপাশি হাঁটছিল ওরা, দুজনেই চুপচাপ। হাঁটতে হাঁটতে বিনিতা অর্ণবের দিকে তাকালো। কিছু বলবেন? অর্ণব হেসে তাকালো ওর দিকে। বিনিতা মাথা নাড়ল। আপনি বলুন। অর্ণব খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ধীর স্বরে বলল, আমার সঙ্গে পাশাপাশি হাঁটতে হাঁটতে কি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়? বিনিতা চমকে উঠল। হাঁটা থামিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছে অর্ণবের দিকে। অর্ণব হঠাৎ করে এমন প্রশ্ন করে বসবে ও ঘৃণা করেও চিন্তা করেনি। অর্ণব হঠাৎ করে হাঁটু গেড়ে বসলো ওর সামনে। বিনিতা চূড়ান্ত পর্যায়ের অবাক। ও যেন ঠিক বুঝে উঠতে পারছে না কি ঘটছে এই মুহূর্তে। 2 হাতে মুখে চেপে ধরেছে ও। কি করতে চাইছে অর্ণব? বিনিতার মনে হচ্ছে চারপাশের সময় যেন থমকে গেছে। ল্যাম্পপোস্টের আলোয় অর্ণবের মুখটা আবছা দেখা গেলেও ওর চোখের গভীর দৃষ্টি স্পষ্ট দেখতে পাচ্ছে বিনিতা। এক ধরনের শিহরণ বয়ে গেল বিনিতার শরীরে। এক মুহূর্তের জন্য মনে হলো এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন। অর্ণব পকেট থেকে একটা বেগুনি রঙা বক্স বের করলো। বক্সের ভিতরে একটা রূপালী রঙের পায়েল। বিনিতার চোখ ছলছল। পুরো মুহূর্তটা হজম করতে পারছে না। এতটা ভাবেনি ও কখনো। বিনিতার শ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। অর্ণব হাঁটু গেড়ে বসে আছে ওর সামনে। এক হাতে বেগুনি রঙের বক্সটা ধরে অপর হাত দিয়ে ধীরে ধীরে পায়েলটা বের করলো ও। রূপালী পায়েলটা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করলো একবার। অর্ণবের চোখের গভীর চাউনি একরাশ অপেক্ষা নিয়ে তাকিয়ে থাকা দৃষ্টি বিনিতার ভিতর এক অদ্ভুত উথাল পাতাল ঢেউ সৃষ্টি করেছে। তারপর অর্ণব বিনিতার দিকে তাকিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে শোধালো, বিনিতা চলচল চোখ নিয়ে মৃদু হেসে মাথা নাড়ালো। পা এগিয়ে দিল অর্ণবের দিকে। অর্ণবের মুখে প্রশান্তির হাসি। অর্ণব তারপরও খুব যত্ন করে বিনিতার জুতাটা খুলে দিল। আঙ্গুলের ডগা দিয়ে ওর পায়ের পাতা ছুঁয়ে দিল আস্তে করে। নিজের পায়ে অর্ণবের কমল স্পর্শ পেয়ে চোখ খিচে বন্ধ করে ফেলেছে বিনিতা। প্রথম স্পর্শ বিনিতা অনুভব করলো ওর হৃদয় আর শরীর দুটোই কাঁপছে একসাথে। অর্ণব কোনো তাড়াহুড়ো করলো না। ধীরে ধীরে ওর পাটা উঠিয়ে নিল ওর হাঁটুর উপর। তারপর পায়েলটা পরিয়ে দিল। আঙ্গুল দিয়ে আলতো করে ঠিক করে দিল ছোট্ট হুকটা। সে মুহূর্তে বিনিতার মনে হচ্ছিল ওর হৃৎপিণ্ডটা ঠিক ওখানে আটকে গেছে অর্ণবের হাতে, ওর স্পর্শে। অর্ণব খুব সাবধানে ফাইলটা ঠিক করে দিয়ে তারপর মাথা উঁচু করে তাকালো বিনিতার দিকে। বিনিতার চোখ এখনো বন্ধ। অর্ণব মৃদু স্বরে ডাকলো, বিনিতা। বিনিতা ধীরে চোখ খুলে অর্ণবের দিকে তাকালো। অর্ণব তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। গাঢ় বাদামি চোখ জোড়ার দিকে তাকিয়ে বিনিতার বুক ধপ করে উঠল। আরেকবার নিজেকে সামনে বিনিতা এক টুকরো হাসি দিল অর্ণবের দিকে তাকিয়ে।
অর্ণব ওর পাটা সাবধানে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত তাকিয়ে থাকলো বিনিতার দিকে, তারপর খুব আস্তে কাছে এলো। বিনিতার হাতটা নিয়ে একটা নরম চুমু খেলো ওর হাতের পিঠে। বিনিতা একটা ঝাঁকুনি খেলো পুরো শরীরে। হৃৎপিণ্ডের স্পন্দন আরো তীব্র হয়ে উঠেছে এবার। অর্ণব ধীরে ধীরে ওর হাতের উপর নিজের আঙ্গুল বুলিয়ে দিল। বিনিতার চোখ আবার ঝাপসা হয়ে এলো। অদ্ভুত এক অনুভূতি নিয়ে ফিসফিস করে বলল বিনিতা, ছেড়ে যাবেন না তো কখনো? অর্ণব বিনিতার চোখে তাকালো। বিনিতার চোখে ব্যাকুলতা। অর্ণব ওর হাতটা আর একটু শক্ত করে ধরে চেপে ধরলো। কখনো না। বিনিতার চোখের কোণে পানি চিকচিক করছে, ঠোঁটের কোণায় একটা অস্পষ্ট হাসি রেখা। হৃদয়ের স্পন্দন এত দ্রুত চলছে যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এত আবেগ একসাথে অনুভব করার জন্য ও প্রস্তুত ছিল না। পিচ ঢালা রাস্তায় তাকিয়ে দেখলো পিছনের ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার উপর অর্ণবের ছায়ার সাথে ওর ছায়াটা কেমন মিশে গেছে নিবিড় ভাবে। বিনিতা আর রূপন্তী হাঁটছিল লেকের পাড় ধরে। বসন্তের বিকেল, মৃদু মন্দ বাতাস বইছে চারপাশে। লেকের পানিতে শেষ বিকেলের আলো পড়েছে, টুকরো টুকরো সোনালী অভাব প্রতিফলন পুরোটা লেক জুড়ে। রূপন্তী জিজ্ঞেস করলো বিনিতাকে, এই জায়গাটায় তো তোর স্পেশাল মেমোরি আছে তাই না? বিনিতা চুপ করে তাকিয়ে থাকলো লেকের পানিতে। একটা শুকনো পাতা ধীরে ধীরে ভেসে চলেছে। হতে পারে, আস্তে বলল ও। রূপন্তী হাসলো। হতে পারে মানে? এখানে বসে না তুই একদিন অর্ণব ভাইকে কবিতা শুনিয়েছিলি? বিনিতা মুখ ঘুরিয়ে রূপন্তীর দিকে তাকালো। শুনিয়েছিলাম তো, তবে সেটা স্বল্প পরিচিত আগন্তুক হিসেবেই। তখন তো এটা জানতাম না যে ভবিষ্যতে ওনাকে ঘিরেই এত কাণ্ড ঘটে যাবে। রূপন্তী মাথা নেড়ে বলল, সত্যি বলতে তোর জীবনে একটা অদ্ভুত টুইস্ট এসে গেল হুট করে। বিনিতা একটা দীর্ঘশ্বাস ফেললো। আমার জীবনে এরকম টুইস্ট কখনো কল্পনাও করিনি আমি। রূপন্তী একটু থমকে গেল। তুই কি খুশি না? বিনিতা একটু সময় নিল, তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, অর্ণব চমৎকার মানুষ, কিন্তু মাঝে মাঝে মনে হয় সবকিছু এত সহজে হয়ে গেলে কি সত্যি হয়? রূপন্তী হাসলো। জীবনে সবকিছু কঠিন হতে হবে এমন তো কোনো নিয়ম নেই বিনু। বিনিতা কিছু বলল না, সামনের লেকের পানির দিকে তাকিয়ে থাকলো। ঢেউয়ের ওপর সূর্যের আলো চিকচিক করছে। রূপন্তী এবার আস্তে করে বলল, তুই কি ভালোবাসিস ওনাকে? বিনিতা কিছুক্ষণ চুপ করে থাকলো। বাতাসে পাতার খসখস শব্দ, পানির হালকা ঢেউ, আর দূর থেকে ভেসে আসা ঘরে ফিরতে থাকা পাখির ডাক, সব মিলিয়ে একটা শান্ত নিবিড় পরিবেশ। বিনিতা নিচু হয়ে একটা শুকনো পাতা তুলে নিল মাটিতে জমে থাকা পাতাগুলো থেকে, আঙ্গুলের মাঝে ঘুরিয়ে দেখতে লাগলো। ভালোবাসি কিনা জানি না, কিন্তু ও থামলো এক মুহূর্তের জন্য, তারপর ফিসফিস করে বলল, ওনাকে ছাড়া কিছু ভাবতে কেমন যেন লাগে। রূপন্তী একটু হাসলো। তাহলে? বিনিতা এবার বলল, না রে, আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সবকিছু এত দ্রুত ঘটলো যে কেমন যেন জানি না অবাস্তব লাগে। রূপন্তী ওর হাতটা আলতো করে ধরলো। তুই যদি ওনাকে নিয়ে ভাবিস, ওনার সাথে থাকলে তোর ভেতর যদি ভালো লাগা কাজ করে, তাহলে উত্তর তো তোর মনেই আছে। বিনিতা এবার হাসলো। হয়তো। রূপন্তী এবার খানিকটা বিরক্ত বিনিতার উপর। তোর এই হয়তো শুনতে শুনতে কান পচে গেল বিনু। বিনিতা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। আসলে কি জানিস, আমি ভয় পাই যদি আমি আসলেই ওনাকে ভালোবেসে ফেলি। আর রূপন্তী এবার চোখ ছোট ছোট করে তাকালো বিনিতার দিকে। অর্ণব ভাই না তোকে প্রপোজ করেছে? বিনিতা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মাথা নাড়ল। বিনিতার দিকে এবার সরাসরি তাকালো রূপন্তী। তাহলে উত্তর তো তোর সামনেই, এরপর কিসের দ্বিধায় ভুগছিস তুই? বিনিতার মুখ ভার করে রূপন্তীর দিকে তাকালো। জানি না আমি, আমার সময় লাগবে। রূপন্তী একটু চিন্তা করে বলল, সবই তো আছেই, কথাবার্তা তো কেবল শুরু। আঙ্কেল আন্টি বিয়ের ব্যাপারে কি বলছেন? বিনিতা গম্ভীরভাবে শ্বাস টানলো। সামনের মাসে অ্যারেঞ্জ করতে চাইছে। রূপন্তী গলা এবার একটু বিজ্ঞতের মতো শোনালো। তোদের এটা তো মেনলি অ্যারেঞ্জ ম্যারেজ। কথাবার্তা শুরু হওয়ার পর অর্ণব ভাই যদি তোর প্রতিফল করে থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে কিছুটা দ্বিধা তো থাকেই। তাই তোর এই দ্বিধা থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে প্যানিক করিস না, আঙ্কেল আন্টিকে হ্যাঁ বলে দে। বিনিতা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর
মাথা নিচু করে পায়ের নিচে জমে থাকা শুকনো পাতাগুলোর দিকে তাকালো। দ্বিধান্বিত কণ্ঠে বলল, আচ্ছা। মেয়ের সম্মতি পেয়ে রাহানুমা বেগম মহা খুশি। বান্ধবীকে সাথে সাথে জানিয়েছেন খুশির সংবাদ। তারপর দুজন মিলে শুরু করেছেন হাজারটা প্ল্যানিং। বিনীতা শুধু বসে বসে মায়ের কাণ্ড দেখছে। বান্ধবীর সাথে রাহানুমা বেগম যেন ছোটবেলার মতো আনন্দে মেতে উঠেছেন। এঙ্গেজমেন্টে মেহেন্দি, হলুদ, বিয়ে, রিসেপশন, কত শত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনোই। দুই বান্ধবী চাইছেন একসাথে শপিং করতে। সেখানে আবার বিনীতা আর অর্ণবের থাকা বাধ্যতামূলক। অর্ণব থাকবে শুনে বিনীতা একটু ইতস্তত করছে। সেদিন অর্ণব প্রপোজ করার পর থেকে ওদের আর সামনাসামনি দেখা হয়নি। দু একবার ফোনে কথা হয়েছে, তবে বিনীতার লজ্জায় একবারও ভালোভাবে কথাই বলতে পারেনি। এখন সামনাসামনি দেখা হলে ও কি করবে আল্লাহই জানে। তাই বিনীতা চাইছে না যেতে, কিন্তু রাহানুমা বেগমও ছাড়ার পাত্রী নন। জোর করে রাজি করিয়ে ছেড়েছেন বিনীতাকে। যেতে যেহেতু হবে, তাই বিনীতা ভাবলো রূপন্তীকে সাথে নিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ঘরে গিয়ে ও ফোন লাগালো রূপন্তীকে। হ্যালো রূপু, সামনের শনিবারে তুই কি ফ্রি আছিস? আমার সাথে বিয়ে শপিং এ যেতে পারবি? সামনের শনিবার মানে 3 দিন পর? হ্যাঁ। কে কে যাবে? আমি, মা, আসমানটি আর অর্ণব। বিনীতা কেন ওকে নিতে চাইছে, তাই ও ঘুরিয়ে পেঁচিয়ে না করে দিল বিনীতাকে। আমার তো সময় হবে না রে, ওই দিন আমার একটু কাজ আছে। ও, কাজ আছে? তাহলে আসতে তো পারবি না। আচ্ছা ঠিক আছে তাহলে। বেজার মুখে ফোন রাখলো বিনীতা। ধুর, রূপন্তীটাও ফ্রি নেই। এখন ওকে একা একাই যেতে হবে। ওদিকে অর্ণব যখন শুনলো এসব বিয়ের শপিং এ ওকেও থাকতে হবে, ও তো বুঝেই পাচ্ছে না এসব মেয়েলি ব্যাপারে ওর কাজটা কি। অর্ণব মায়ের দিকে তাকিয়ে ভোতা মুখে বলল, এসব মেয়েদের ব্যাপার মা, আমাকে টানছো কেন? আসমা বেগম অনেক ভুজুং ভাজুং দিলেন ছেলেকে। বিনীতাকে শাড়ি পছন্দ করে দিতে হবে না। আমি চাই বিনীতা বিয়েতে তোর পছন্দ করা শাড়ি পরুক। অর্ণব ঠিকই বুঝলো মায়ের এসব ছলাকলা। মা চাইছে শপিং এর দোয়াই দিয়ে হলেও ওরা দুজন একটু আলাদা সময় কাটাক, একে অপরকে চিনুক জানুক। মায়ের ভাবনা বুঝতে পেরে মনে মনে হাসলো অর্ণব। মা তো আর জানে না তার ছেলে তার ভাবনা থেকেও কত এগিয়ে। অলরেডি মায়ের হবু বৌমাকে অর্ণব প্রপোজও করে ফেলেছে, আর মা এখনো পড়ে আছে চেনা জানা নিয়ে। মনে মনে হাসলেও উপরে উপরে অর্ণব খুবই বিরক্তির ভাব দেখালো, যেন ওর একদম ইচ্ছে নেই এসব শপিং টপিং এ যাওয়ার। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিনীতা যতটা সম্ভব ধীর গতিতে রেডি হচ্ছিল, যদিও দেরি করে লাভ নেই, আজকে ওরা বের হবেই। ওদিকে অর্ণব আর আসমা বেগম ইতিমধ্যে বের হয়ে পড়েছে। বিনীতা আর রাহানুমা বেগমকে বিনীতাদের বাসার নিচ থেকে পিক করতে আসার কথা ওদের। বাইরে গাড়ির হর্ন বাজতেই রাহানুমা বেগম তাড়া দিলেন বিনীতাকে। বিনীতা, তাড়াতাড়ি নিচে নামো। বিনীতা ধীর পায়ে বেরিয়ে এলো গেট দিয়ে। পিছে পিছে রাহানুমা বেগমও। গাড়ির সামনে সিটে বসে আছেন আসমা বেগম, আর ড্রাইভারের সিটে অর্ণব। আসমা বেগম ওদের দিকে হাসি মুখে বললেন, এই তো দেরি হয়নি তেমন, ওর তাড়াতাড়ি যাওয়া যাক। বিনীতা আস্তে করে পিছনের সিটে উঠে বসলো। পাশে রাহানুমা বেগম। গাড়ি চলতে শুরু করলো, আর বিনীতা জানালা দিয়ে তাকিয়ে থাকলো বাইরের দিকে। অর্ণব ড্রাইভ করছিল, আর মাঝে মধ্যে আসমা বেগমের কথা জবাব দিচ্ছিল। বিনীতা একবার আর চোখে তাকানোর চেষ্টা করলো রিয়ার ভিউ মিররে। এ কি, অর্ণবও তাকিয়ে আছে ওর দিকে। হাই, বিনীতা ধরা পড়ে গেল বুঝি। বিনীতা এমন ভাবে তাড়াতাড়ি চোখ সরিয়ে বাইরের দিকে তাকালো যেন বাইরের কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য মিস করে ফেলবে। শপিং মলের সামনে গাড়ি থামতেই বিনীতার মা আর আসমা আন্টি অতি উৎসাহী হয়ে ভিতরে ঢুকে গেছেন। অর্ণব গাড়ি পার্ক করতে পার্কিং লটে চলে গেল। বিনীতাও আস্তে ধীরে ওদের পিছু পিছু ঢুকলো শপিং মলের ভিতর। ওরা প্রথমেই ঢুকলো একটা শাড়ির দোকানে। ঢুকেই আসমা বেগম দোকানদারকে বলছেন সবচেয়ে সুন্দর শাড়িগুলো বের করতে। ওনার হবু বৌমা বলে কথা। বিনীতা এক পাশে একটু জড়সড় হয়ে বসে আছে। ওদিকে অর্ণব এসে দাঁড়িয়েছে একটু দূরে, কিছুটা বিরক্ত। মেয়েদের শাড়ির দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য ওর নেই। আচ্ছা, তুই এখানে বসে থাকবি নাকি শাড়ি দেখবি? রাহানুমা বেগম এক ঝটকায় বিনীতাকে বাস্তবে ফেরালেন। বিনীতা ইতস্তত করে দু একটা শাড়ি উল্টে পাল্টে দেখলো। দোকানদার রং বেরঙের বাহারি শাড়ি খুলে বসেছেন। এত রঙে চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। এত রঙের শাড়ির ভিড়ে বিনীতা মন বসাতে পারছে না কিছুতেই। একটু দূরে দাঁড়িয়ে অর্ণব আর চোখে তাকিয়ে আছে এদিকেই। সেটা ওর সবচেয়ে বড় অস্বস্তি। মা ও আন্টি দুজনেই ওকে প্রশ্নবাণী জর্জরিত করতে শুরু করেছেন।
তাই ও বাধ্য হয়ে সামনে মেলে রাখা একটা প্যাস্টেল পিস রঙের কাতান শাড়ি হাতে নিল। ঠিক তখনই এটা না। অর্ণব হঠাৎ বলে উঠল। কখন যে ও বিনিতার পাশে এসে দাঁড়িয়েছে কেউই খেয়াল করেনি। সবাই একসঙ্গে তাকালো ওর দিকে। সবাই একসঙ্গে তাকিয়েছে দেখে অর্ণব প্রথমে একটু থতমত খেয়ে গেল। না মানে এটা বোধহয় বেশি মানাবে বিনিতার গায়ে। বিনিতা অবাক হয়ে ওর হাতে থাকা লাল টুকটুকে জামদানি শাড়িটার দিকে তাকালো। উপরে সোনালি সুতোর কাজ সৌন্দর্যে চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। রাহানুমা বেগম বললেন, দেখলি ছেলেরা মেয়েদের চেয়েও ভালো বোঝে। আসমা বেগম বললেন, অর্ণব দেখি নিজের বইয়ের জন্য সবচেয়ে সেরাটা পছন্দ করেছে। আসমা বেগম হাসলেন। অর্ণব কাশি দিয়ে চোখ ঘুরিয়ে নিল আর বিনিতার শাড়ির দিকে এমন ভাবে মনোযোগ দিল যেন ওর আশেপাশে শাড়ি ছাড়া আর কিচ্ছুটি নেই। কিন্তু মুখের লালচে আভাটা ঠিকই ওকে ফাঁসিয়ে দিচ্ছে। এই নাও, শাড়িতে একবার ট্রায়াল দিয়ে দেখো। আসমা আন্টি এক প্রকার জোর করে শাড়িটা ওর হাতে ধরিয়ে দিলেন। বিনিতা একটু ইতস্তত করে আসমা বেগমের হাত থেকে শাড়িটা নিয়ে ট্রায়াল রুমের ভিতরে চলে গেল। বিনিতাকে ভিতরে পাঠিয়ে রানুমা বেগম ভাবলেন হাতে সময় বেশি নেই। বিনিতা ট্রায়াল দিয়ে আস্তে আস্তে ওনারা পাশের দর্জির দোকান থেকে ঘুরে আসবেন। রাহানুমা বেগম পাশে দাঁড়িয়ে থাকা অর্ণবকে বললেন, তুমি এখানে থাকো, বিনিতা বের হতে হতে আমরা পাশের দোকান থেকে ঘুরে আসছি। অর্ণব সামান্য প্রতিবাদ করার চেষ্টা করলো। আন্টি, বিনিতে বের হবার পর একেবারে গেলে হতো না? আসমা বেগম সাই দিলেন বান্ধবীর কথায়। দেরি হয়ে গেছে তো, আমরা এতক্ষণে একটা কাজ এগিয়ে রাখি, তুমি থাকো এখানে। অর্ণব আর কিছু বলার আগেই দুজন পাশের দর্জির দোকানের দিকে চলে গেলেন। শপিং মলের কোলাহলে ওদের কথাবার্তা মিলিয়ে যেতে যেতে অর্ণব অনুভব করলো ট্রায়াল রুমের বাইরে ও এখন একা দাঁড়িয়ে আছে। ভিতরে বিনিতা নিজের উল্টাপাল্টা ভাবনা সরিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো বিনিতা বের হবার। আরো মিনিট 5 পর ট্রায়াল রুমের দরজা খুললো আস্তে করে। বিনিতা ধীরে ধীরে বেরিয়ে এলো। অর্ণব এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কি সত্যি নাকি কোনো পুরনো কাব্যের পাতায় আঁকা এক নিখুঁত শিল্পকর্ম। লাল জামদানিটার ভাজে ভাজে আলো ঠিকরে পড়ছে। সোনালী কাজগুলোর চিকচিক করা শপিং মলের ঝলমলে আলোয় ওর কপালের ছোট্ট টিপটা, কানের দুল, খোলা চুল সব মিলিয়ে কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে অর্ণবের কাছে। মনে হচ্ছে আজকে ওর শপিং এ আসাটা সার্থক। বিনিতা ভয়ঙ্কর অস্বস্তিতে পড়ে গেছে। বাইরে এসে প্রথমে এদিক ওদিক তাকিয়ে মাকে খুঁজলো, কিন্তু ওরা যে নেই সেটা বুঝতে দেরি হলো না। তারপরই অর্ণবের দিকে চোখ পড়লো। অর্ণব ওর দিকে তাকিয়ে আছে। বিনিতা বেজায় অস্বস্তিতে হাতের আঁচলটা ঠিক করার চেষ্টা করতে করতে বলল, আমরা কোথায় গেল? অর্ণব ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। পাশের দোকানে গেছে, বলেছে আমি যেন এখানে থাকি। ও, ছোট্ট করে বলল বিনিতা। বলার মতো আর কিছু খুঁজে পেল না ও। আম্মুরা যে কোনো আঙ্কেলে ওকে এখানে একা অর্ণবের সামনে ফেলে গেছে কিছুতেই বুঝে পেল না ও। তারপর হুট করেই অর্ণব একটু এগিয়ে এলো বিনিতার দিকে। একটু ঝুঁকে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে তাকালো। কি ব্যাপার ম্যাডাম, সেদিনের পর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? বিনিতার গলার কাছে কি যেন একটা আটকে গেল। কই না তো। অর্ণব ভ্রু উঁচিয়ে তাকালো। ও তাই, তাহলে আমাকে দেখলে চোখ সরিয়ে নিচ্ছেন কেন? বিনিতা আবারও দ্রুত চোখ সরিয়ে নিল। অর্ণব ঠোঁটের কোণে হাসিটা এবার চওড়া হলো যেন। এছে আবার চোখ সরিয়ে নিলেন। বিনিতার গাল দুটো মনে হচ্ছে ধীরে ধীরে টমেটোর রং ধারণ করেছে। দ্রুত প্রসঙ্গ পাল্টানোর চাইল বিনিতা। আপনি এতক্ষণ এইখানে দাঁড়িয়ে আছেন কেন? বসতে পারতেন। অর্ণব কাজ ঝাঁকালো। আপনাকে দেখার সুযোগটা মিস করতাম তাহলে। বিনিতার চোখ বিস্ফোরিত হলো এবার। কি? অর্ণব হেসে দিল। শাড়িটাই কিন্তু আপনাকে সত্যি খুব মানিয়েছে। বিনিতার মুখের লালচে আভা আর একটু গাঢ় হলো এবার। অস্বস্তিতে কথা বলতে ভুলে গেল যেন। অর্ণব ওর এই অস্বস্তি বেশ উপভোগ করছে বোধহয়। আবারও একটু হাসলো ও। কি ব্যাপার, আপনার গালের রং দেখে শাড়ির রঙের সাথে মিলে যাচ্ছে। বিনিতার দম বন্ধ হয়ে গেল এবার। এই অর্ণবটা কি শুরু করেছে? বিনিতা যে ভয়াবহ লজ্জা পাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছে না ওর নাকি? এ আপনি কি শুরু করেছেন? মিনমিন করে বলার চেষ্টা করলো বিনিতা। অর্ণব নিরীহ মুখে কপাল কুঁচকে তাকালো ওর দিকে। কিন্তু আমি তো মিথ্যা বলিনি। বিনিতা কিছু বলার আগে ওদের মায়েরা ফিরে এলো পাশের দোকান থেকে। আসমা বেগম বিনিতাকে দেখে
খুশি খুশি গলায় বললেন, বাহ, বেশ মানিয়েছে তো, এইটা নিয়ে নেই। কি বলিস রাহানুমা? রাহানুমা বেগমও সায় দিলেন। ফাহাদের পছন্দ তো ভালো হওয়ারই কথা। কেনাকাটা শেষ করতে করতে বিকেল শেষ হয়ে এসেছে। আরো কিছু টুকিটাকি কেনা বাকি, সেসব অন্য একদিন এসে কেনা যাবে। শপিং মল থেকে বের হতেই গায়ে ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগলো গায়ে। আকাশ কালচে মেঘে ঢেকে গেছে। দোকানপাটের ঝলমলে আলোয় এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। কেনাকাটা শেষ করতে করতে বিকেল শেষ হয়ে এসেছে। আরো কিছু টুকিটাকি কেনা বাকি, সেসব অন্য একদিন এসে কেনা যাবে। শপিং মল থেকে বের হতেই ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগলো গায়ে। আকাশ কালচে মেঘে ঢেকে গেছে। দোকানপাটের ঝলমলে আলোয় অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। আসমা বেগম আকাশের দিকে তাকিয়ে বললেন, বৃষ্টি নামতে পারে, চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি। রাহানুমা বেগম হাতের ব্যাগগুলো সামলাতে সামলাতে বললেন, হঠাৎ এত দমকা বাতাস কেন? এই সময় তো এমন হওয়ার কথা না। বিনিতার ওড়না বাতাসে উঠতে লাগলো। ও দ্রুত সেটা সামলে নিল। অর্ণব একটু সামনে এগিয়ে ওদের গাড়ির দরজা খুলে দিল। ভিতরে বসতেই বিনিতা খেয়াল করলো লাল জামদানির প্যাকেটটা দোকানেই ফেলে এসেছে। আকাশের যে অবস্থা, তাতে এতগুলো শপিং ব্যাগ নিয়ে অপেক্ষা করাও মুশকিল। আম্মু আর আন্টি, তোমরা দুজন ব্যাগগুলো নিয়ে চলে যাও। আমি আর বিনুতে দোকান থেকে শাড়িটা নিয়ে পরে আসছে। তাই অর্ণব বলল। আসমা বেগম আর রাহানুমা বেগম কেউই রাজি হলো না। ওনারা কিছুতেই এই ঝড়ঝাপটার মুখে বিনিতা আর অর্ণবকে ফেলে যেতে রাজি নন। অর্ণব এবার মৃদু ধমক দিল মাকে। বুঝতে চাইছো না কেন আম্মু? এখনো যদি বৃষ্টি শুরু হয় সব ব্যাগগুলো ভিজে যাবে। তোমাদের বরং সিএনজি ঠিক করে দিয়ে তোমরা চলে যাও। আমরা 5-10 মিনিট পরেই রওনা দিচ্ছে। অগত্যা দুজন রাজি হলেন আগে চলে যেতে। অর্ণব ওদেরকে শপিং মলের নিচে দাঁড় করিয়ে একটা সিএনজি নিয়ে এলো। ব্যাগ সমেত দুজনকে তুলে দিল সিএনজিতে। সিএনজিতে এতগুলো ব্যাগ সহ 3 জনের জায়গা হবে না, নয়তো বিনিতাকে এই মুহূর্তে এখানে ওর সাথে রাখার কোনো মানেই ছিল না। অর্ণব সিএনজিতে দুজনকে বসিয়ে দরজা বন্ধ করেই ফিরে এলো বিনিতার কাছে। ততক্ষণে বাতাস বেশ বাড়তে শুরু করেছে। বাতাসের সাথে ধুলো উঠছে। অর্ণব দ্রুত পা বাড়ালো শপিং মলের ভিতরে। তাড়াতাড়ি আসুন, বাতাস বাড়ছে। বিনিতা কিছুটা অস্বস্তি নিয়ে হাঁটতে শুরু করলো অর্ণবের পাশে পাশে। শপিং মলের মধ্যে এখনো অনেক লোক। সবাই অস্থিরভাবে চেষ্টা করছে তাড়াতাড়ি বাড়ি ফেরার। দোকান থেকে শাড়ির প্যাকেটটা নিয়ে ওরা আবার শপিং মলের গেটে এসে দাঁড়ালো। বাতাসের তীব্রতা আরো বেড়েছে। ধুলোর চোটে চারপাশ প্রায় সাদা। অর্ণব বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোচ্ছিল, পিছে পিছে বিনিতা। গাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ করে বিনিতার ডাকে থেমে গেল অর্ণবের পা জোড়া। অর্ণব দাঁড়ান একটু। অর্ণব সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। কি হয়েছে? বিনিতা এক হাতে চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে, মুখটা কুঁচকে রেখেছে। অর্ণব তড়িৎ গতিতে এগিয়ে এলো। চোখে কি হয়েছে দেখি। তারপর চারপাশে ধুলো খেয়াল করে বলল, দেখি, আগে গাড়িতে উঠুন। গাড়ির দরজা খুলে বিনিতার হাত ধরে বসিয়ে দিল প্যাসেঞ্জার সিটে। বিনিতাকে বসিয়ে দিয়ে এপাশে দরজা লাগিয়ে দ্রুত ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। দেখি কি হচ্ছে চোখে। অর্ণবের গলাটা কেমন অস্থির শোনালো। বিনিতা তখনও হাত দিয়ে চোখ চেপে রেখেছে। মাথা নেড়ে বলল, না ঠিক আছে, একটু ধুলো ঢুকেছে মতো হয়। অর্ণব ওর কথায় কান দিল না। কাছে এসে কিছুটা জোর করেই চোখের উপর থেকে বিনিতার হাতটা সরিয়ে দিল। বিনিতার চোখ শক্ত করে বন্ধ, ভ্রু দুটোও কুঁচকে গেছে। ধুলোটা বেশ ভিতরে ঢুকেছে। এইভাবে থাকলে তো ভালো হবে না, চোখটা একটু খোলার চেষ্টা করুন, নরম গলায় বলল অর্ণব। বিনিতার চোখের পাতা সামান্য ফাঁক করতেই তীব্র জ্বালায় আবার বন্ধ করে ফেললো। মাথা নাড়ল। পারছি না তো, খুব জ্বলছে। অর্ণব নিজের কপালে হাত ঘষলো। আপনি দেখি একদম বাচ্চাদের মতো। তারপর আর অপেক্ষা করলো না, নিজেই বিনিতার চোখের পাতা 2 আঙ্গুলের সাহায্যে জোর করেই একটু ফাঁক করলো। পুরো চোখ লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়া চোখের কোণ দেখে একটু যেন রাগ হলো ওর। এজন্যই বলেছিলাম চোখ বন্ধ করে রাখলে আর ধুলো উঠকে যাবে। বিনিতা ঠোঁট উল্টালো। বকছেন? অর্ণব এক মুহূর্ত তাকালো বিনিতার ঠোঁট উল্টে রাখা মুখটার দিকে। এভাবে ঠোঁট উল্টে রাখায় বড্ড ইনোসেন্ট দেখাচ্ছে চেহারাটা। অর্ণবের ইচ্ছে করলো ওর ফুলো ফুলো গাল দুটো টেনে দিতে। তবে এই মুহূর্তে সেই ইচ্ছা চেপে গম্ভীর গলায় বলল, না, বকছি না। তারপর মুখটা সামনেই নিয়ে ওর চোখের একদম কাছে ঝুঁকে এলো। তারপর একবার খুব আলতো করে ফু দিল 2 আঙ্গুল দিয়ে খুলে রাখা চোখের ভিতরে। গরম বাতাসের ধাক্কায় বিনিতা কেঁপে উঠল। অর্ণবের 2 আঙ্গুলের মাঝেই চোখ আবার বন্ধ করে ফেললো। অর্ণব চোখটা খুলে আরেকবার ফু দিল।
এবার একটু সময় নিয়ে বিনিতা এবার আস্তে আস্তে চোখের পাতা কাঁপিয়ে পলক ফেললো। একটু ঝাপসা দেখালেও জ্বলনির ভাবটা অনেকটা কমে এসেছে। অর্ণব বিনিতার থেকে খানিকটা দূরে সরে এলো, গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এবার ঠিক আছে? বিনিতা চোখ বড় করে তাকালো, চোখের কোণে পানি জমেছে। আস্তে মাথা নেড়ে বলল, হ্যাঁ একটু ঠিক আছে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেললো এবার। তারপর ড্রয়ার খুলে একটা ছোট পানির বোতল বের করলো। বোতলের মুখটা খুলতে খুলতে এবার কৌতুক মেশানো গলায় বলল, বেশ, তাহলে এবার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। বিনিতা একটা মিষ্টি হাসি দিল। অনেক ধন্যবাদ। অর্ণব মাথা ঝাঁকালো। না না, এত ঠান্ডা ধন্যবাদ না, আন্তরিকভাবে বলেন। বিনিতা ঠোঁট কামড়ে হাসি চেপে বলল। অর্ণব এবার হাসলো। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, এবার ঠিক আছে। এই পানিটা নিন, চোখে একটু পানির ঝাপটা দিলে আরো ভালো লাগবে। বিনিতা বাধ্য মেয়ের মতো পানির বোতলটা হাতে নিল। জানালার গ্লাসটা একটু নামিয়ে চোখে পানির ঝাপটা দিল কয়েকবার। অর্ণব গাড়ি স্টার্ট দিল। সঙ্গে সঙ্গে বাইরে বৃষ্টি আচমকা বেড়ে গেল। ঝমঝম শব্দে পুরো রাস্তা ভিজিয়ে দিচ্ছে। বিনিতা জানালাটা আরো একটু নামিয়ে দিল। ঠান্ডা বাতাসের ঝাপটার সাথে ছিটকে আসা বৃষ্টির ফোঁটা এসে লাগলো বিনিতার চোখে মুখে। বিনিতা বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিল খোলা জানালার বাইরে। অর্ণব এক পলক তাকিয়ে দেখলো ওকে। মেয়েটার চোখে একটা তীব্র আনন্দ খেলা করছে। ছোট বাচ্চারা যেমন প্রথম বৃষ্টিতে ভিজতে গিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে। ঠান্ডা বাতাসে ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কয়েকটা ভেজা চুল লেপ্টে আছে গালের সাথে। মেয়েটা আর কতভাবে মুগ্ধ করবে ওকে, আশ্চর্য। জানলাটা বন্ধ করে দিন, ভেজে যাচ্ছেন। অর্ণব তাকিয়ে বলল ওর দিকে। বিনিতা এবার অর্ণবের দিকে তাকিয়ে হাসলো। খোলা থাকুক, ভালো লাগছে। অর্ণব এক মুহূর্ত কিছু বলল না। বিনিতার মুখে বৃষ্টি ছাড়, ঠান্ডা বাতাসে কাঁপছে চোখের পলক, তবুও হাসছে একটা ছেলে মানুষই উচ্ছ্বাস মাখা হাসি। এই হাসিটাই বুঝি অর্ণবকে বারবার অদ্ভুত রকমের দুর্বল করে দেয়। ভালো লাগলেও ঠান্ডা লেগে যাবে, অসময় বৃষ্টি এখন, বুঝছেন? বিনিতা আবার জানালার দিকে ফিরে হাত বাড়িয়ে বৃষ্টি ছিল। একটু ভিজলে ঠান্ডা লাগবে না ডক্টর সাহেব? অর্ণব এবার আর ভুলল না ওর কথাই। গাড়ির গতি একটু কমিয়ে স্টিয়ারিং এ এক হাত রেখে একটু এগিয়ে এসে বিনিতার গালের একপাশে আঙ্গুল ছোঁয়ালো। এতক্ষণ ধরে বৃষ্টির ছাট আসার কারণে ঠান্ডা হয়ে গেছে গাল। তারপরে নিজের গরম হাতের মাঝে ধরল বিনিতার শীতল হয়ে যাওয়া হাতটা। আঙ্গুলের মাঝে ঠান্ডা অনুভব করে অর্ণব বলল, হাতটা কেমন ঠান্ডা হয়ে গেছে দেখেছেন? অর্ণবের উষ্ণ আঙ্গুলের ছোঁয়ায় কেঁপে উঠল বিনিতা। চোখ নামিয়ে ফেলেছে নিচের দিকে। অর্ণব ওর ভেজা চুলের দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতোভাবে ওর গালের উপরে পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পেছনে। বিনিতা কেঁপে উঠল আবারও। ওর ঠান্ডা গালটা এতক্ষণে গরম হতে শুরু করেছে বোধহয়। এই অসময় বৃষ্টিতে যদি জ্বর চলে আসে তাহলে কিন্তু আপনাকে বিড়ম্বনা পড়তে হবে। 2 দিন পরে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, তখন যদি গলায় মাফলার পেঁচিয়ে বসে থাকতে হয় তাহলে কেমন লাগবে ভাবুন তো। অর্ণব এমন ভাবে বলল যেন কোনো ছোট বাচ্চাকে বুঝ দিচ্ছে। বিনিতা এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ টিপে হেসে ফেলল। আপনার কি মনে হয় আমি এত সহজে অসুস্থ হয়ে পড়বো? হ্যাঁ মনে হয়। অর্ণব মুখ গম্ভীর করল। আপনার হাত দেখেছেন, এমন ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে বরফের টুকরো। অর্ণব আবার বিনিতার হাত নিজের উষ্ণ হাতে মুঠো করে ধরল। ধীরে সুস্থে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো। তারপর হাতটা টেনে একটা উষ্ণ চুমু খেলো বিনিতার ঠান্ডা হয়ে আসা হাতের পেটে। বিনিতা এবার একেবারে থেমে গেল। চোখ নামিয়ে ওদের হাতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে ফিসফিস করলো, এত কেয়ারফুল হচ্ছেন কেন? অর্ণব হাসলো। এই কেয়ারফুল হওয়াটাও কি আমার দায়িত্ব নয়? বিনিতা কোনো উত্তর দিতে পারল না, শুধু গালের উষ্ণটা বৃদ্ধি পেল বোধহয়। অর্ণব বাকিটা পথ এক হাতে গাড়ি চালালো, অন্য হাতে ধরে রাখলো বিনিতার ঠান্ডা হাতটা। বিনিতাদের বাড়ির গেটে পৌঁছাতেই গাড়ি থেকে নামলো দুজনেই। অর্ণব বিদায় জানালো বিনিতাকে। আমি আসছি, তাহলে রাতে কথা হবে। উপরে আসবেন না? নিচ থেকেই চলে গেছেন, আম্মু শুনলে তো রাগ করবে। আজকের উপরে যাব না, খুব তাড়াতাড়ি তো এবারে জামাই হয়ে আসছে। একটা দুষ্টুমির হাসি খেলা করলো অর্ণবের পুরো মুখ জুড়ে। বিনিতা একটু লজ্জা পেল, মুখ নিচু করে মৃদু হাসলো। অর্ণব হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে আসছে। উপরে গিয়ে প্রথমে ভালো করে মাথাটা মুছবেন,
চুলগুলো এখনো ভেজা। বিনিতা আস্তে করে বলল। আপনি সাবধানে যাবেন। অর্ণব ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। যথাজ্ঞা ম্যাডাম। অর্ণব গাড়ি নিয়ে বেরিয়ে গেল ধীর গতিতে। বিনিতা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর ভিতরে ঢুকে গেল। দরজা লাগানোর সময় কাছের জানালায় নিজের আপচাপ প্রতিচ্ছবি দেখতে পেল। ও গালের লালচে আভা এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। বিনিতা বিছানায় গা এলিয়ে দিয়েছে। সারাদিনের শপিং, হাঁটাহাঁটি, ঠান্ডা বাতাসে ভেজা সব মিলিয়ে শরীর বড্ড ক্লান্ত। 2 দিন পরে এঙ্গেজমেন্ট, সেটার জন্য কিছুটা নার্ভাসনেস কাজ করছে। পুরো ব্যাপারটা কেমন হুট করেই এতটা এগিয়ে গেছে। বিনিতা গোসল সেরে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে এসব হাবিজাবি চিন্তা করছিল। এমন সময় পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অর্ণবের নাম দেখে এক মুহূর্ত ইতস্তত করলো ও। একটু আগেই তো ওর সাথে দেখা হয়েছে, এখন আবার ফোন ধরতেই অর্ণবের কণ্ঠ ভেসে এলো। কি করছেন? বিনিতা চোখ বন্ধ রেখেই আলগোছে উত্তর দিল। এখনই ঘুমিয়ে পড়বো ভাবছিলাম। অর্ণব একটু চুপ করে থাকলো, যেন ওর কণ্ঠস্বর পর্যবেক্ষণ করছে। তারপর বলল, ঘুমাবেন? কিছু খেয়েছেন? আম্মু ডেকে গেছে খাওয়ার জন্য, খেতে ইচ্ছে করছে না। অর্ণবের গলা মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। গলা তো ক্লান্ত শোনাচ্ছে কেন? শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছি। আপনি এত চিন্তা কেন করছেন? চিন্তা করব না, সারাদিন বাইরে, তার উপর বৃষ্টিতে ভিজছেন। রাতে যদি জ্বর চলে আসে তখন কিন্তু সমস্যা হবে। শরীর গরম লাগছে? বিনিতা আলগোছে কপালে হাত রাখলো। না তো, ঠিক আছি। অর্ণবের কণ্ঠ এবার কিছুটা অন্যমনস্ক শোনালো, যেন পুরোপুরি ওর কথায় আশ্বস্ত হতে পারছে না। ঠিক করে দেখুন তো, আপনার গলা শুনে মনে হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। বিনিতা হাসলো। আপনার কি মনে হয় আমি নিজেই টের পাবো না? আপনি এত জেদ করেন কেন? হ্যাঁ, একটু সাবধানে চললে কি হয়? অর্ণবের কণ্ঠে চিন্তার সুর। আমি আসলেই ঠিক আছি। অর্ণবকে আশ্বস্ত করতে চাইল বিনিতা। সত্যি? গলা শুকনো লাগছে, নাক বন্ধ। উফ, আপনি ডক্টর না গোয়েন্দা? বিনিতার হাসি পেল এবার। অর্ণব একটু হাসলো, তবে গলায় এখনো চিন্তার ছাপ। দুইটাই। আর এখন আপনার কন্ডিশন শুনে মনে হচ্ছে আপনাকে গরম কিছু খেতে হবে। বিনিতা এবার মুখ ফোলালো। আমি কি ছোট বাচ্চা যে আমাকে এমন শাসন করছেন আপনি? আপনি ছোট বাচ্চা হলে ব্যাপারটা বরং সহজ হতো। একটা চকলেট দেখিয়ে যা বলতাম তাই করিয়ে নিতে পারতাম। মুচকি হাসলো অর্ণব। বিনিতার মুখের হাসিটাও এবার গভীর হলো। ও নিজেও বুঝতে পারলো হাসিটা একটু বেশি সময় ধরে মুখে লেগে আসে। অর্ণবের যত্ন নেওয়ার এই স্বভাবটা কেমন এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আচ্ছা বাবা, কাল থেকে আপনার কথা মতোই চলবো, হলো? তাহলে এখন উঠে কিছু খাবেন, তারপর কম্বলের নিচে গিয়ে শুয়ে পড়বেন। আর শুনুন, রাতে যদি শরীর খারাপ লাগে সঙ্গে সঙ্গে ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে। খেয়ে তারপর আমাকে মেসেজ দেবেন, তাহলে আমি আবার ফোন করবো কিন্তু। একটু হুমকি দেওয়ার স্বরে বলল অর্ণব। উফ ডক্টর সাহেব, আপনি দেখে একদম পাগল হয়ে গেছেন। হাসতে হাসতে বলল বিনিতা। আপনার জন্য ম্যাডাম। বিনিতা চুপ করে গেল এবার। অর্ণবের শেষ কথাটা মজার ছলে বলা হলেও ওর কণ্ঠের যে গভীরতা সেটা এড়ানো মুশকিল। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ণব আবার ডাকলো। বিনিতা। বিনিতা দ্রুত নিজেকে সামলে নিল। শুনছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি উঠে খেয়ে নেব। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। গুড, এখন যান। বিনিতা বুঝতে পারলো অর্ণব ওর নার্ভাসনেসটা বুঝে ফেলেছে। তারপর মৃদু কণ্ঠে বলল, গুড নাইট অর্ণব। গুড নাইট ম্যাডাম। ফোনটা কেটে গেল, কিন্তু বিনিতা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অর্ণবের কথাগুলো এখনো কানে বাজছে। আপনার জন্য ম্যাডাম। ও ধীরে ধীরে উঠে বসলো। মনে হলো সত্যি যেন শরীরটা একটু ম্যাচম্যাচ করছে, ক্লান্তির চেয়েও বেশি। একটা অদ্ভুত গরম ঠান্ডা মিশ্রিত অনুভূতি। তবে সেটা কি আসলেই ঠান্ডা লেগে যাওয়ার কারণে, নাকি অন্য কিছু? বিছানা থেকে উঠে ধীর পায়ে রান্নাঘরের দিকে গেলেও সত্যি গরম কিছু খাওয়া দরকার। ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। দুধ চিনি দিয়ে 1 কাপ গরম কফি বানিয়ে নিল বিনিতা। কফির কাপে হাত রেখে ভাবলো অর্ণব কি সবসময় এমন, নাকি শুধু ওর জন্য? ভাবতে গিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল ওর পুরো শরীর জুড়ে। মোবাইলটা টেবিলে রাখা, বিনিতা ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ভাবলো, তারপর দ্রুত একটা মেসেজ টাইপ করলো। খেয়ে নিচ্ছি ডক্টর সাহেব, এবার নিশ্চিন্ত হয়ে যাবে। সেন্ড করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরই রিপ্লাই এলো। গুড গার্ল, এরপর থেকে একটু সাবধানে চলবেন, বুঝলেন? বিনিতা ফোনটা বুকের কাছে চেপে ধরে হেসে ফেলল। এই অর্ণবকে হয়তো ও বুঝতে শুরু করেছে একটু একটু করে।
চারপাশে ছোট ছোট ফেরি লাইটস, মাথার উপর তারা ভরা আকাশ আর এক ফালি চাঁদ। এক পাশে ছোট স্টেজ, তাদের লাইটিং এর সঙ্গে সাদা ফুলের সাজ। একটা স্লো মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। সব মিলিয়ে এক স্বপ্নময় সন্ধ্যা। বিনীতা অর্ণবের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে ঢাকার নামকরা এক রেস্তোরাঁ গার্ডেনে। বিনীতা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। শুভ্রতায় মোড়ানো সাদা রঙের শাড়ি পরনি, চিকন সোনালি বর্ডার, কানে টানা দুল, কানের পাশে গোজা দুটো সাদা গোলাপ। বুকের কাছে হাত রেখে নিজেকে আয়নায় দেখছে বিনীতা। আসন্ন মুহূর্তের কথা চিন্তা করতেই একটা অদ্ভুত শিহরণ কাজ করছে ওর শরীর জুড়ে। তোর হাত এত ঠান্ডা কেন? রূপন্তী এক পাশে দাঁড়িয়ে ব্রুকুসকে তাকালো ওর দিকে। কই না তো, আমি তো একদম রিল্যাক্স। বিনীতা হাসার চেষ্টা করলো। নার্ভাসনেসের কারণে ওর আঙ্গুলগুলো অল্প অল্প কাঁপছে। রূপন্তী চোখ টিপে বলল, বেশ বুঝতে পারছি কেমন রিল্যাক্স। তারপর হেসে ওর কাঁধে আলতো চাপ দিল। একটু দম নে তো, এমন ভাব করছিস যেন তোর এনগেজমেন্ট না ভাইবা দিতে যাচ্ছিস। কি রে, আর কতক্ষণ লাগবে? সবাই অপেক্ষা করছে তো। রূপন্তী হাসি মুখে বলল, হয়ে গেছে, চল। বিনীতাকে আজকে যা লাগছে, অর্ণব ভাইরা আবার অজ্ঞান হয়ে যায়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল মিথিলা, মুখে দুষ্টু হাসি। বিনীতার চোখ ছোট ছোট করলো। অজ্ঞান হবে কেন? মিথিলা এক হাত কোমরে রেখে উদাস ভঙ্গিতে বলল, অজ্ঞান হওয়ার মতো ব্যাপার তো আছেই। এমনিতেই উনি চুপচাপ মানুষ, তার উপর তোকে দেখে মুখ ফুটে প্রশংসা করতে না পেরে যদি মাথা ঘুরে পড়ে যায়, তখন কি হবে? রূপন্তী হাসতে হাসতে বলল, তাহলে তুই কি চাস আমরা অর্ণব ভাইয়ের জন্য একটা স্ট্রেচার রেডি করে রাখি? ওদের দুজনের বলার ভঙ্গি দেখে বিনীতাও এবার হেসে ফেলল। তারপর আয়নার দিকে তাকিয়ে শেষবারের মতো শাড়ি আর মাথার ফুলটা ঠিক করে নিল। এক ফালি চাঁদের আলো জানালা দিয়ে এসে ওর গালে মৃদু ছায়া ফেলেছে। বুকের মধ্যে সেই অদ্ভুত শিহরণ আবার ফিরে এলো ওর। মিথিলা ওর হাত টেনে ধরল। চল, অর্ণব ভাই অপেক্ষা করছে। রূপন্তী মিথিলা দুপাশ থেকে ওর হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। গার্ডেনে ঢুকতেই রাতের ঠান্ডা বাতাস বিনীতার শরীর স্পর্শ করলো। ওর গায়ে হঠাৎই কাটা দিল যেন। ফুলের মোহনীয় গন্ধ, ফেরি লাইটস এর আলো আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা স্লো মিউজিক, সব মিলিয়ে বিনীতার মনে হলো হঠাৎ যেন ও কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। আসমা বেগম এগিয়ে এলেন বিনীতার কাছে। মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। বিনীতার লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না আসমা বেগমের এমন সম্বোধনে। রানুমা বেগম এগিয়ে এসে মেয়ের হাত ধরলেন। আমার মেয়েটা আজ সত্যি রাজকন্যা হয়ে গেছে। আসমা বেগম সাই দিলেন। ঠিক বলেছিস রাহানুমা। তারপর বিনীতারা এগিয়ে গেল সাদা ফুলের সজ্জিত স্টেজের দিকে। স্টেজের কাছাকাছি যেতেই অর্ণবকে দেখা গেল। অর্ণবও বিনীতার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির উপরে রূপালী কাজ করা কোটি, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। চোখে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এদিকে। বিনীতার বুকে ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হলো এবার। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি কি ও পুরোপুরি প্রস্তুত। অর্ণব ততক্ষণে স্টেজের উপর থেকে হাত বাড়িয়ে আছে ওর দিকে। অর্ণবের বাড়িয়ে রাখা হাত দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল বিনীতা। বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো লাগছে। হাতের আঙ্গুলগুলো আবারও কাঁপতে শুরু করেছে ওর। বিনীতার এক মুহূর্তের দ্বিধা লক্ষ্য করেই হয়তো অর্ণব একটু এগিয়ে এলো। হাতটা ধরুন। বিনীতা চোখ তুলে তাকালো। তারপর আস্তে করে হাতটা অর্ণবের হাতে রাখলো। পিছন থেকে এবার শোনা গেল রাহাত তুইনের সম্মিলিত চিৎকার। হাউ রোমান্টিক। রূপন্তী মুগ্ধ চোখে ওদের দিকে তাকিয়ে বলল। একটু আস্তে বললেও ওরা পাশে দাঁড়িয়ে থাকা শাপিন সেটা শুনে ফেললো সহজেই। তাই নাকি? আমি এর থেকেও বেশি রোমান্টিক, দেখবে? শাপিন চোখ টিপল। রূপন্তীর গাল দুটো লাল হয়ে উঠল সহসাই। উফ, তুমি? বলো বলো, আমি কি? শাপিনের কণ্ঠে দুষ্টুমি। ধ্যাত, কিছু না। অন্যদিকে মুখ ঘুরালো রূপন্তী। আমাদেরও এই মুহূর্তটা খুব তাড়াতাড়ি আসছে। বি রেডি বেবি। নার্ভাস? বিনীতার কাছাকাছি দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো অর্ণব। একটু হাসার চেষ্টা করলো বিনীতা। রাতের ডাকে ঘোর কাটলো শাপিনদের। কিরে রূপন্তী, এখানে দাঁড়িয়ে কি করছিস? স্টেজে আংটি নিয়ে যেতে হবে না? রূপন্তী যেন এমন কিছুরই অপেক্ষা করছিল। শাপিনের হাত থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ চল। এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করলেন বিনীতার বাবা ফারুক সাহেব। রাত আর রূপন্তী এঙ্গেজমেন্ট রিং নিয়ে উঠল স্টেজে। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে অর্ণব বিনীতার দিকে এক নজর তাকালো। তারপর হঠাৎ করে কিছুটা পিছন সরে গিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো বিনীতার সামনে। এক মুহূর্তের জন্য পুরো গার্ডেন জুড়ে নেমে এলো
পিনপতন নীরবতা। পর মধ্যেই রূপন্তী সাপিন মিথিলাদের মিলিত চিৎকারে কান প্রায় তালা লাগার জোগাড়। বিনিতা চমকে উঠে অর্ণবের দিকে তাকালো, চোখ বিভ্রান্তি আর লজ্জার মিশেল। সবার সামনে এইভাবে? ইস, এই অর্ণবটা পুরোই পাগল। আব্বু আম্মু আন্টি আঙ্কেল কি ভাবছে কে জানে। বিনিতার গাল দুটো ধীরে ধীরে রাঙ্গা হয়ে উঠল। বুকের ভিতর কোথাও যেন অচেনা এক শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ছে, যে অনুভূতির নাম জানা নেই ওর। Will you be mine forever, my sunflower? স্টেজের মাঝে যেন আরেকটা বম ফাটালো অর্ণব। স্টেজের মাঝে যেন আরেকটা বম ফাটালো অর্ণব। বিনিতা নিঃশ্বাস নিতে ভুলে গেল এবার। চারপাশের হাসি, চিৎকার, ফিসফাস সব এক মুহূর্তে যেন ফিকে হয়ে গেল ওর কানে। স্টেজে ঝলমলে আলোয় অর্ণবের চেহারাটা স্পষ্ট গভীর দৃষ্টিতে আটকে রেখেছে ওকে। রূপন্তীদের এক দফা চিৎকারের পরে গার্ডেন জুড়ে আবারও নিস্তব্ধতা। একপাশে দাঁড়িয়ে রূপন্তী মিথিলারা দম আটকে তাকিয়ে আছে। সাপিন তো ইতিমধ্যে ফোন বের করে রেকর্ড করা শুরু করে দিয়েছে। বিনিতা হতবাক। বিনিতার গলা শুকিয়ে এলো। সানফ্লাওয়ার ও অর্ণবের সানফ্লাওয়ার। অর্ণব তখনও হাঁটু গেড়ে একইভাবে হাত বাড়িয়ে রেখেছে ওর দিকে। অপর হাতে ধরে রেখেছে ডায়মন্ড রিংটা। অর্ণবের ঠোঁটের কোণে সেই চিরচেনা মৃদু হাসি। কিন্তু এই মুহূর্তে বিনিতার মাথায় কিছুই কাজ করছে না। কি করবে এখন? কি বলা উচিত? বিনিতার ঠোঁট কাঁপলো এক মুহূর্তের জন্য, কিন্তু শব্দ বের হলো না। তারপর বিনিতার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। খুব আস্তে ফিসফিস করলো ও, ইয়েস। তারপর অর্ণবের বাড়িয়ে রাখা হাতের দিকে বাড়িয়ে দিল নিজের হাত। অর্ণব যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেল। বিনিতার ঠোঁটের কোণে ওই হাসিটা সত্যি কি ও বলল? চারপাশে শব্দ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল অর্ণবের কাছে। তারপর ওহ মাই গড, বিনিতা হ্যাঁ বলেছে। রূপন্তের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর সর্বপ্রথম ভাঙল সে নীরবতা। পরের সেকেন্ডেই যেন বিস্ফোরণ ঘটল গার্ডেনে। মিথিলা, তুইন আর বাকিরা একসঙ্গে চিৎকার করে উঠল। হাততালির শব্দে মুখরিত হলো চারপাশ, কিন্তু অর্ণব কিছুই শুনতে পাচ্ছে না। ও শুধু দেখলো বিনিতার চোখ ওর দিকে তাকিয়ে আছে, একটু লজ্জা, একটু ইতস্তত আর কিছুটা আবেগ ভরা। অর্ণব নিঃশব্দে হাসলো, একটু ঝুঁকে যত্ন নিয়ে রিংটা পরিয়ে দিল বিনিতার আঙ্গুলে। একটু কেঁপে উঠল বিনিতার আঙ্গুল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। এখন আপনার পালা। অর্ণব উঠে দাঁড়িয়েছে বিনিতার সামনে। বিনিতার রিং হাতে নিল, একটু ইতস্তত করে তারপর ধীরে ধীরে পরিয়ে দিল অর্ণবের হাতে। চারপাশে আবারও চিৎকার, করতালির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু ওদের দুজনের কাছে যেন এই মুহূর্তটায় পৃথিবী থমকে গেছে। অর্ণব হঠাৎই ওর দিকে ঝুঁকে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এবার আর পালাতে পারবে না, মাই সানফ্লাওয়ার। বিনিতার গাল দুটো আবারও রাঙ্গা হয়ে উঠল কৃষ্ণচূড়ার রঙে। হৃদস্পন্দন তাল হারিয়ে ফেলল মুহূর্তের জন্য। ওই গাঢ় বাদামি চোখ জোড়ায় ও আটকে যেতে চায় সারা জীবনের জন্য।